নমস্কার। আপনারা প্রায় গত দেড় মাস ধরে দেখছেন আইডিয়াল ইনস্টিটিউটের অনুষ্ঠান। আমাদের এই অফিসে, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের দপ্তরে নয়, কলেজে নয়, আমাদের এই অফিসে একাধিক ফোন এসছে বিভিন্ন কোর্স নিয়ে। তার মধ্যে চমকে দেওয়ার মতো ইঞ্জিনিয়ারিং এবং নার্সিংয়ের প্রচুর মানুষ জিজ্ঞেস করছেন। আপনাদের আবার একবার আমি বলে দিই যে আপনাদের কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে টিভি স্ক্রিনের নিচে যে নাম্বার আমরা দেব, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখুন, এই নাম্বারে ফোন করতে হবে। সিটিভিএনের সরাসরি নাম্বারে নয়। সিটিভিএনের সরাসরি নাম্বার হচ্ছে শুধু প্রোগ্রাম চলার সময়টুকু। প্রোগ্রাম শেষ হয়ে গেলে ওই নাম্বারে ফোন করে কোয়ারিজ করবেন না। আপনারা কলেজে চলে যেতে পারেন অথবা এই নাম্বারটায় ফোন করবেন 7449333488, 7449522271। দেখুন, আইডিয়াল ইনস্টিটিউটের প্রিভিয়াস হিস্ট্রি, ফ্যাকাল্টি, ইনফ্রাস্ট্রাকচার সবটাই ভীষণভাবে লিউক্রেটিভ, লোভনীয়। আমি এই শব্দটাই ব্যবহার করলাম। তার কারণ পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য অনেকে প্রমিস করেন। বহু ইনস্টিটিউট রয়েছে, আমাদের এখানে রয়েছে, সাউথ ইন্ডিয়ায় রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, সব জায়গায় রয়েছে। আমরা গত প্রোগ্রামে নার্সিং নিয়ে আলোচনাও করছিলাম। কিন্তু সবথেকে বড় ব্যাপার যে এদের ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা, ফ্যাকাল্টি বিষয়টা, প্লেসমেন্টের বিষয়টা, কলেজের কিভাবে পড়ানো হচ্ছে না হচ্ছে, সবটাই বাই পেপার অথবা সোশ্যাল সাইটে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই। দেখুন, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং নার্সিংয়ের যে কলেজ, তারা সরাসরি আপনাদেরকে, যারা ট্রাস্টি মেম্বার, ইভেন তারা, যারা ম্যানেজমেন্টের লোক, যারা পুরো ইনস্টিটিউটের ডিরেকশনে রয়েছেন, তারা সেখানে বলছেন ইউ আর রিকোয়েস্টেড টু কাম টু দ্য কলেজ ক্যাম্পাস। আপনারা কলেজ ক্যাম্পাসে আসুন, নিজের চোখে দেখুন। আজকে আমরা প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। এর অন্যতম একটা চিন্তার বিষয়, প্রেজেন্টেশনের বিষয়। মানুষ বারবার করে ভাবেন ছেলে মেয়েকে কলেজে ভর্তি করার আগে প্লেসমেন্ট কীরকম হবে, প্লেসমেন্ট সেল কেমন, প্লেসমেন্টের জন্য ইন্ডাস্ট্রি রেডি করবার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়, কোন কোন কোম্পানিগুলো, মানুষ এই পর্যন্ত ভাবেন যে কোন কোন কোম্পানিগুলো কলেজে আসছে প্লেসমেন্টের জন্য, তাদের ক্রাইটেরিয়া, তাদের পোর্টফোলিও কীরকম, বছরে কত পার্সেন্ট প্লেসমেন্ট হয়, কি হয়। আজকের এপিসোড হচ্ছে প্লেসমেন্ট স্পেশাল। প্লেসমেন্ট স্পেশাল আজকের এপিসোড। আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের ডিরেক্টর এবং ট্রাস্টি মেম্বার মিস্টার দৈপ্যমান গোস্বামী। আমি স্বাগত জানাবো মিস্টার গোস্বামীকে আজকের অনুষ্ঠানে। ভেরি ইয়াং গাইজ, এই যে চারিদিকে জেনজি করে চারিদিকে একদম তুমুল আলোচনা হচ্ছে, আমার মনে হয় যে দৈপ্যমান ফিলস দ্য এভরি বিট অফ ইয়োর হার্ট। প্রত্যেকটা বিট হার্টের আপনাদের দৈপ্যমান বুঝতে পারেন। এবং দৈপ্যমান নিজে একজন ডিরেক্টর এবং ট্রাস্টি মেম্বার অফ আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আমি একেবারে প্রথম প্লেসমেন্টের থেকে আরেকটু বাইরে গিয়ে একটা দৈপ্যমানকে প্রশ্ন করি। গতদিন একজন ম্যাডাম এসেছিলেন আপনাদেরই ফ্যাকাল্টিজ এখানে, উনি বলছিলেন ব্যাঙ্গালোরের একটা ইনস্টিটিউটের কথা, যেখানে একটা অ্যাপার্টমেন্টে 2-3টে ইনস্টিটিউট চলছে। বাট বাই দ্য ওয়ে, আমরা এখানে যখন সোশ্যাল সাইটে বা বাই ফোনে কথা বলছি, আমরা তো এগুলো কিছুই বুঝতে পারবো না। এটা কতটা বিপজ্জনক, বা সেখানে এই মানে পড়াশুনোর যে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করার কথা, সেটা তো কিছুই হচ্ছে না। কতটা কম্প্রোমাইজড হচ্ছে তাহলে? একদম এটা হচ্ছে, দেখুন এই ক্ষেত্রে আমরা যে কলেজগুলো আমাদের রয়েছে, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নার্সিং, এক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাফিলিয়েশন বা অ্যাপ্রুভাল আছে এবং সেগুলো কিন্তু সেপারেট বিল্ডিং ওয়াইজই আছে। তো আমাদের নার্সিং ইউনিটের আলাদা বিল্ডিং, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিটের আলাদা বিল্ডিং, এবং আমাদের আরও 2টো ব্রাঞ্চ আছে, একটা ফার্মাসি আছে এবং আমাদের ডিপিএস স্কুল আছে। এবং সেগুলো কিন্তু সেপারেট ক্যাম্পাস, এবং পুরোটা একটা চাকদাতে হচ্ছে আমাদের ফার্মাসি কলেজটা। তো এখান থেকে দেখতে গেলে প্রত্যেকটাই সেপারেট ইউনিট এবং প্রত্যেকের অ্যাপ্রুভাল বডিও সেপারেট, এবং পুরোটাই কিন্তু মনিটর করে WBSITC, যে প্রত্যেকটা ক্যাম্পাসের জন্য আলাদা আলাদা জমি অ্যালট করেছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসই ডিউলি অ্যাপ্রুভড, একটা বাই ম্যাকআউট, একটা বাই AICT, এবং ওদিকে নার্সিং হচ্ছে INC এবং WBNC। আর এডিশনালি স্বাস্থ্য ভবনেরও অ্যাপ্রুভাল লাগে যে কোনো
হেলথ কোর্সে খুলতে গেলে আমাদের এখানে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ব্যাঙ্গালোরে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোয়েশ্চেনটা থাকে সবসময়, ওদের অ্যাপ্রুভাল বডি কিন্তু অতটা মানে স্ট্রিক্ট না, অনেকটাই লিনিয়েন্ট। কম্পারেটিভলি আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকটাই স্ট্রিক্ট, এবং সেক্ষেত্রে আমরা একটা ব্যাকলগও ফেস করি, যেটা হচ্ছে অন্য মানে আমাদের এখান থেকে স্টুডেন্ট ওখানে চলে যায়, কারণ ওখানে পাস করা, ওখানে প্রিপারেশন, ওখানকার বলুন মানে ওখানকার এক্সাম, এগুলো কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার আমাদের এখান থেকে। কিন্তু তাতে কি আমার স্কিলটা ডেভেলপ হচ্ছে? আমার কিন্তু স্কিলটা ডেভেলপ হচ্ছে না, আমি জাস্ট মার্কসটা পেয়ে আমি পাস করে যাচ্ছি, বাট আমার ফিউচারটা কিন্তু শেপ নিচ্ছে না। বা আমি কিন্তু একটা ইন্টারভিউতে গিয়ে আমি যদি সারা বছর কিছু হেল্পে পাস করি এবং আমি যখন ইন্টারভিউতে গিয়ে সেই আমার স্কিলটা না দেখাতে পারি, তো অবভিয়াসলি আমার তো একটা ব্যাকল্যাশ পাবোই, এবং আমার এন্টায়ার যে আমি কোর্সটা করেছি তার উপরেই একটা কোয়েশ্চেন চলে আসবে যে আমি কিভাবে করেছি। কাজেই আইডিয়াল ইনস্টিটিউট কিন্তু যেটা বললেন দৈপ্যমান, সেটা হচ্ছে সমস্ত অ্যাফিলিয়েশন বিল্ডিং ওয়াইজ আছে, ক্যাম্পাস ওয়াইজ রয়েছে। এবং আবারও এখানে আমার তরফ থেকে আমি একটা অনুরোধ করব যে কোনো রকম ডাউট কনফিউশন থাকলে সরাসরি ইনস্টিটিউটে এসে আপনারা বিল্ডিং ভিজিট করতে পারেন। এবার আসি প্লেসমেন্ট, যেটা নিয়ে আপনারা চিন্তা করেন। এবার আপনারা তো চিন্তা করেন, কলেজ কতটা চিন্তা করে? এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন দৈপ্যমানের কাছে, যে কলেজ কিভাবে ভাবে প্লেসমেন্ট নিয়ে ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দেয়ার জার্নি, কলেজের যে জার্নি তার প্রথম দিন থেকে কতটা কনসিয়াস থাকে, কতটা সিরিয়াস থাকে? কলেজে যখন আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি বলছি, কলেজে যখন ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তখন তার যে কোনো কলেজে মেন পার্ট হচ্ছে তাকে ম্যাকআউটের এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট সেমিস্টারটা হয় অ্যারাউন্ড ডিসেম্বরে, আর যদি খুব লেট হয় জানুয়ারিতে, বাট ডিসেম্বর জানুয়ারি নাগাদ যে সেমিস্টারটা হয় সেটার প্রিপারেশনই চলে, আগস্ট থেকে ওদের শুরু হয়। মোটামুটি কাল থেকে আমাদের ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হচ্ছে, যারা জানো না আমি বলে দিচ্ছি, কাল থেকে ফার্স্ট ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তো এই যে ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে, এটা হবে হচ্ছে নভেম্বর ডিসেম্বর নাগাদ, এবং সেই সময়তে ওই প্রিপারেশনটা তো আমাদের চলেই এই 3-4 মাস। অ্যালং উইথ দ্যাট আমরা যেটা করি, যেটা প্লেসমেন্টে গিয়ে তোমাদেরও হেল্প করবে, দেখো সিলেবাসের পড়া তো তোমায় পড়তেই হবে, তোমায় একটা স্ট্যান্ডার্ড মার্কস তো স্কোর করতেই হবে, একটা সিজিপিএ স্ট্যান্ডার্ড রাখতে হবে। বাট সিজিপিএটা কিন্তু সব না, তোমার আলটিমেটলি টেকনিক্যাল স্কিলগুলো তুমি কতটা জানো, এবং বাকি তো সফট স্কিল সেগুলো তো আছেই, বাট টেকনিক্যাল স্কিলটা ডেভেলপ করার কিন্তু সবথেকে ভালো সময় ফার্স্ট ইয়ার থেকেই। এবং তার জন্যই আমরা এর আগের এপিসোডেও আমি বলেছি যে আমরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই কোডিং ক্লাস স্টার্ট করি। কোডিং ক্লাস বলতে আমরা কিন্তু পাইথন, যেটা এখন সবথেকে ট্রেন্ডি ল্যাঙ্গুয়েজ, পাইথন এবং তার সাথে জাভাস্ক্রিপ্ট এবং জাভা, এই তিনটের উপর কিন্তু আমরা ফার্স্ট ইয়ার থেকেই স্টার্ট করি। এই তিনটের বেসিকটা অন্তত ফার্স্ট ইয়ারে তুমি যদি জানতে পারো, তাহলে এইটা কিন্তু আলটিমেটলি তোমার শিখতেই হবে থার্ড বা ফোর্থ সেমিস্টারে গিয়ে। বাট ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার থেকে আমি যদি অ্যাডিশনাল ক্লাসে স্টার্ট করি, তাহলে তুমি 4 বছর টাইম পাবে এটার উপর কাজ করার। আর ফোর্থ ইয়ারে গিয়ে যখন অনেকে স্ট্রাগল করে, তখনও কোডিং হয় না, সেই সময় গিয়ে কিন্তু তুমি লাইভ প্রজেক্টে কাজ করতেও পারবে। তো এই অ্যাডভান্টেজটা কিন্তু তোমার থাকছে তুমি যদি ফার্স্ট ইয়ার থেকেই আমরা স্টার্ট করতে পারি। আজকে যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, আমরা যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এখানে উত্তর খুঁজব মিস্টার গোস্বামীর থেকে, সেগুলো সবটাই আপনাদেরই করা প্রশ্ন। দীর্ঘদিন ধরে সিটিভিএনে অনুষ্ঠান চলার পর আপনারা যা যা প্লেসমেন্ট সংক্রান্ত প্রশ্ন করেছেন তার একটা ব্রিফ আজকে আমরা এখানে দেব। এরকমটা হতে পারে যে আপনাদের যে প্রশ্ন মনে এসছে সেটা আমরা আলোচনা করছি না, তার জন্য আপনারা সরাসরি এই প্রোগ্রামে ফোন করতে পারেন। এটা লাইভ প্রোগ্রাম, সরাসরি কথা বলুন বলে যেই যে নাম্বার যাচ্ছে 6292242338, এই নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করতে পারেন। এক্ষুনি, এই মুহূর্তে ঘড়িতে বাজে 7:07, এখনই আপনি ফোন করা শুরু করে দিন। কাজেই আপনার ফোন আমরা এখানে রিসিভ করব, এবং সঙ্গে আমরা স্যারের কাছ থেকে জানবার চেষ্টা করব যে প্লেসমেন্ট সংক্রান্ত নতুন যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর। এবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন কি আসতে পারে, যে প্লেসমেন্টের জন্য যে ক্যাম্পাসিং হয় তাতে কি ধরনের কোম্পানিগুলো থাকে? আমরা আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলছি, আলোচনা করছি, কি ধরনের কোম্পানি, সেই কোম্পানিগুলোর প্রোফাইল কেমন, মিস্টার দৈপ্যমান? হ্যাঁ, এবার লাস্ট 3 ইয়ার্স কি 4 ইয়ার্স আমি যদি ট্রেন্ড দেখি, তাহলে কিন্তু আইটি বেসড কোম্পানিরাই মেনলি প্লেসমেন্ট, 70% আপ টু 70% প্লেসমেন্ট আইটিরাই করে। 30% ছিল এতদিন কোর, বাট এই বছর লাস্ট ইয়ার যেটা 2025-26 ক্ষেত্রে আমরা দেখছি, কোরের কিন্তু পার্সেন্টেজ একটা সিগনিফিক্যান্টলি বেড়েছে। আজকে যদি আমি কারেন্ট রেশিওটা দেখি, ইটস নিয়ারলি অ্যাবাউট 60-40, 60% হয় হচ্ছে আইটি সেক্টর, 40% কিন্তু এখন কোর।
কোর ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমি জানি না, হয়তো গভর্নমেন্ট চেঞ্জের একটা পজিটিভ ফ্যাক্টর কাজ করছে হয়তো সেই মেন্টালিটি থেকে। কোর ইন্ডাস্ট্রি কিন্তু আগামী দিনেও হয়তো গ্রো করবে, এবং এখন কিন্তু আস্তে আস্তে তার এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। কোরে কিন্তু প্লেসমেন্ট সিগনিফিকেন্টলি বেড়েছে। তো যারা এতদিন কম্পিউটার সায়েন্স বা এআইএমএল এই কোর্সগুলো নিয়ে ফোকাস থাকতে, সে কিন্তু সিভিল, মেকানিক্যাল এইগুলো এক্সপ্লোর করতে পারে। ইলেকট্রনিক্স তো করতেই পারে, ইলেকট্রনিক্স করলে তুমি দুটো ইন্ডাস্ট্রিতে ফ্লুয়েন্টলি কাজ করতে পারবে, তো সেই ক্ষেত্রেও সেটাও অপ্ট করতে পারো। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আইটিতে হচ্ছে 60% আর কোরে হচ্ছে প্রায় 40% রিকোয়ারমেন্টস হ্যাঁ, থাকে। এর মধ্যে এবার লেভেল 5 কোম্পানিগুলোও আছে, যেগুলো তোমরা সবাই জানো, বিগ 4 আছে আমাদের। আর আইটি সেক্টরের লেভেল 5 কোম্পানিজগুলোর আছে, তারা তো আছেই। স্টার্ট আপ যদি আসে, আমরা চেষ্টা করি মিড লেভেল টু হাই লেভেল স্টার্ট আপে অ্যাটলিস্ট প্লেস করতে, কারণ যে কোম্পানির 40+ অন্তত এমপ্লয়ি রয়েছে এবং তার অ্যাটলিস্ট 10 ইয়ার্সের পাস্ট হিস্ট্রি রয়েছে, তবেই আমরা সেই কোম্পানিকে প্লেস করার জন্য আমরা অ্যাপিল করি। আদারওয়াইজ আমরা চেষ্টা করি যে অন্য কোম্পানিগুলোর থেকে একটু অ্যাভয়েড করতে, কারণ একটা আনসার্টেনটি সবসময় থাকে, আনসার্টেনটি ওই ক্ষেত্রে থাকে। হ্যাঁ। কিন্তু তাই বলে এটা নয় যে ওই সমস্ত কোম্পানিগুলো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরাও পরবর্তীকালে আগামী দিনে করতেই পারে, একদম র্যাঙ্ক আপ করতে পারে। একদম। দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি তুমি ভালো করে শিখতে পারো, মানে তোমার এই টেনিয়রের মধ্যে, পড়াশোনার সময়টার মধ্যে তুমি নিজেও কোম্পানি ফর্ম করতে পারো, মানে এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা যেহেতু প্লেসমেন্ট নিয়ে বলছি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে দৈপ্যমান আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে এই আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ে এই যে আপনি বলছেন বিগ 4 বা বিগ 5 বা আইটি বা কোরের ক্ষেত্রে কন্টিনিউ রিপিটেডলি প্রত্যেক বছরের কথা বলছি, সেখানে তারাই কিন্তু বারবার করে আসছে। অর্থাৎ বড় কোম্পানিগুলো রিপিটেডলি আপনাদের থেকে স্টুডেন্ট, মানে তাদের সোর্স চাইছে, মানে ম্যান পাওয়ারটা চাইছে। এই ক্ষেত্রে কেন বারবার আইডিয়ালে তারাই আসছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে সিম্পলি আমরা যে স্টুডেন্টদের রেডি করি, তাদের একটা আলাদা ইম্প্যাক্ট আছে কোম্পানিগুলোতে। আমরা কিন্তু স্টুডেন্টকে প্রিপেয়ার্ড অনেকটা করেই রাখি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোম্পানিরা রিক্রুট করে নিয়ে যায় মাস রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তারপর 1 বছর 1.5 বছর তাদের লাগে ওদের ট্রেনিং করতে, এবং তারপর একটা লে অফের টেন্ডেন্সি কিন্তু থাকে, একটা মেজর পোর্শন কিন্তু লে অফ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টরা যতটা পারবে যাতে প্রিপেয়ার্ড থাকে, ল্যাঙ্গুয়েজগুলো জানে, এবং আলটিমেটলি লাইভ প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্সটাও তাদের হয়। এর জন্যই ফার্স্ট ইয়ার থেকে কোডিংয়ের ক্লাসগুলো আমরা দিই। এবং আরেকটা জিনিসও, আমরা এটা সেকেন্ডারি হলেও আমরা এটা মানে আমরা খুব এটা গর্ব করে বলি যে আমাদের যে ফাউন্ডার্সরা রয়েছে তারা এডুকেশন ইন্ডাস্ট্রিতে 2000 সাল থেকে রয়েছে। তো এইখানে ক্ষেত্রে মানে আরও 4-5টা কলেজে হয়তো যারা রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ অনেক বেশি, বা তারা হয়তো পলিটিক্যাল লিডার্স থেকে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাট আমরা কিন্তু পিওরলি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমাদের কারোর কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই কোনো কারোর সাথে, এবং আমরা কিন্তু সেইটাই ফোকাস করি যে আমরা বেটার স্টুডেন্ট কীভাবে ডেভেলপ করব। আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমি 2018 পাস আউট। তো আমি কিন্তু একটা ইঞ্জিনিয়ারের কোথায় পেন বা কোথায় কোন জায়গাটায় আমাদের একটা ক্ষোভ থেকে যায় কলেজের ওপর, সেটা কিন্তু আমি জানি। এবং আমি সেটাই বলছিলাম যে সেলফ রিয়ালাইজেশন ডিরেক্টরসদের মধ্যে যদি থাকে, এটা একটা খুব বড় বিষয়, খুব বড় বিষয়। আর আমি আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়েই আমি পড়েছি, আমি 2018 পাস আউট, তারপর আমি 5 ইয়ার্স বাইরে ছিলাম, তারপর আমি আবার যথারীতি আমার কলেজে ফিরে আসি। বাট হ্যাঁ, এই জিনিসটা আমি পেন পয়েন্টটা ফিল করতে পারি যে একটা ইঞ্জিনিয়ারের কোন কোন জায়গায় হয়তো মনে হয় যে এই কলেজ যদি এইটুকু আমায় সাপোর্ট করতো, আমি হয়তো আগামী দিন আরও এগিয়ে যেতে পারি, মানে ল্যাগগুলো কোথায় কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা। আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করি যে টেকনিক্যাল নলেজের পাশাপাশি, যে আজকে ভীষণ ভালো লাগছে যেহেতু দৈপ্যমান নিজে একজন ইঞ্জিনিয়ার, আমি জানতাম না রিয়েলি, এই এখন আমি শুনলাম এটা। আমি জানি যে ডিরেক্টরস এবং ট্রাস্টি বোর্ডের মধ্যে দৈপ্যমান রয়েছেন, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি যে এডুকেশনের থেকেই, ব্যাকগ্রাউন্ডের থেকে দৈপ্যমানদের আসা। মানে এরকম কখনো শুনিনি যে গোস্বামী পরিবারের কেউ কোনো একটা পতাকা, সেটা 1 ফুলের পতাকা হোক আর 2 ফুলের পতাকা হোক, পতাকা ধরে রাস্তায় নেমেছে, বা বিধায়ক বা এমপি। আচ্ছা, এবার একটু আসি টেকনিক্যাল নলেজের পাশাপাশি আর কোন কোন গুণ, যখন রিক্রুট করছে, সে আর কোন কোন গুণগুলোকে, মানে আমি গুণ না বলে কোয়ালিটিসগুলো বলি, সেগুলোকে সার্চ করে, ফাইন্ড আউট করে? এটা একটা ডিপেন্ড করা হচ্ছে জব প্রোফাইলের উপর। আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছি বা যে কোম্পানি আমায় প্লেসমেন্ট করছে, সে আমায় কোন প্রোফাইলের জন্য চাইছে। সে যদি চায় যে আমায় জুনিয়র অ্যানালিস্টের জন্য, বা সে যদি আমাকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য চায়, তাহলে আমার টেকনিক্যাল নলেজ ম্যাটার করবে 80%, 20% সফট স্কিল।
আর ঠিক এইটাই যদি হয় যে আমার রোলটা কিছুটা যারা বিবিএ থেকে আসে তাদের তো সেলসে একটা মেজরিটি পোর্শন সেলসে রিক্রুট হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সফট স্কিলটা খুব ম্যাটার করে। তো সেক্ষেত্রে যদি দেখতে যাই তাহলে কিন্তু রেশিওটা পুরো উল্টে যায়, 70% তোমার সফট স্কিল, 30% তোমার ডিপেন্ড করে যে টেকনিক্যাল তুমি কতটা সাউন্ড। হ্যাঁ, আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ঠিক যদি আমি টেকনিক্যালি সাউন্ড না হই, আমি যতই সফট স্কিল, আমি যতই ইংলিশ ফ্যাট করি, বাট আলটিমেটলি কিন্তু আমার যদি বেসেই গলদ থাকে আমি কিন্তু ভালো জায়গায় পাবো না, বা আমি আশা করবো না যে ইন্টারভিউ আমায় সিলেক্ট করবে। মানে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নলেজ হচ্ছে ফার্স্ট, আর কি একদম নলেজ ফার্স্ট, নাহলে কাজ করতে গিয়ে সমস্যা হতে পারে বা আটকে যেতে পারে। আচ্ছা, এবার আমরা আসি কোনো একটা ইনস্টিটিউটে, সে যত ভালো ইনস্টিটিউট হোক, সেটা আইডিয়াল ইনস্টিটিউট হোক অথবা অন্য জায়গায় হোক, কিছু থাকে হচ্ছে ভালো স্টুডেন্ট, কিছু থাকে মিডিওকার স্টুডেন্ট, কিছু থাকে হচ্ছে পিছিয়ে পড়া স্টুডেন্ট, তারাও কিন্তু ভর্তি হয়। বা দেখা যাচ্ছে যে ভর্তি হওয়ার মানে সময় তাদের নাম্বার যে এলিজিবিলিটি সেটা ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে কোনোভাবে একটু গাফিলতির দিকে চলে গিয়ে তারা মিডিওকার বা লোয়ার মানে পেছন দিককার স্টুডেন্ট হয়ে গিয়েছে। কোন ধরনের টেক কেয়ার আইডিয়াল ইনস্টিটিউট করে বা আদতেও করে কিনা, আমি সেটা মিস্টার দেবপ্রমান থেকে জানতে চাইব, যে যার ফলে আমরা অদ্ভুতভাবে দেখেছি যে বেশ কিছু পিছিয়ে পড়া স্টুডেন্ট আপনার ওখান থেকে অসাধারণভাবে প্লেসড হয়েছে। অসাধারণ, মানে এটা প্রিভিয়াস হিস্ট্রি বলছি, এটা নতুন করে হবে ভবিষ্যৎকালে বলছি না, অতীতে আমরা দেখেছি একটু পিছিয়ে পড়েছে স্টুডেন্ট, কিন্তু সে ব্যাপকভাবে একটা ভালো কোম্পানিতে ভালো একটা প্যাকেজে সে প্লেসড হয়েছে। এটার জন্য আপনাদের স্পেশাল কেয়ার বা টেক কেয়ার কী থাকে? একজন স্টুডেন্ট যদি সে পিছিয়ে পড়ে তাহলে আমাকে আগে জানতে হয় আমাদের আগে যে সে অ্যাকচুয়ালি পিছিয়ে পড়ছে কেন। পিছিয়ে পড়ছে কেন, তার কি সাবজেক্টে ইন্টারেস্ট গ্রো করছে না, নাকি না তার অন্য কিছু দিক থেকে ইন্টারেস্ট আছে, কি সে হয়তো এই ইঞ্জিনিয়ারিংটা ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টিচাররা চেষ্টা করে যে তার মেন্টালিটি, তার সাথে কথা বলে যে তার প্রবলেমটা কোথায় হচ্ছে। যদি পড়াশোনা বুঝতে না পারে বা ক্লাসে পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওটা ইজিলি মেকআপ করা সম্ভব অ্যাডিশনাল ক্লাস দিয়ে। মেন্টাল হেলথটা নিয়েও কথা বলেন আর একদম, মেন্টাল হেলথ তো রয়েছে। এবার যদি কিছু প্রবলেম থাকে সেটা ফ্যাকাল্টিদের সাথে আমাদের স্টুডেন্টদের একটা পার্সোনাল রিলেশন যাতে প্রমোট হয়, সেই জন্য আমরা সবসময় কলেজ থেকে তাদের অনেকটাই পুশ করি যে স্টুডেন্টের কোথায় গিয়ে প্রবলেম হচ্ছে। তার হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, বা তার হয়তো মেন্টালি কিছু অসুবিধা ব্লকেজ থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা স্টুডেন্ট টিচারের রিলেশনশিপটা যাতে ডেভেলপ করে, অ্যাডিশনালি যাতে স্টুডেন্ট কোন জায়গা থেকে পিছিয়ে পড়ছে সেইটা যদি আমি কজটা জানতে পারি, আমার কিন্তু ট্রিটমেন্টটা বেটার হবে। আর কিন্তু এই ট্রিটমেন্ট করতে যাওয়াটা খুব ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে 50 জন বা 60 জন স্টুডেন্টকে, তাহলে কি আপনারা ইন্ডিভিজুয়ালি ম্যান মার্কিং করেন, মানে স্টুডেন্ট মার্কিং করেন? ইন্ডিভিজুয়ালি আমাদের মার্কিং করা পসিবল হয় না, কারণ একটা ব্যাচে অনেকে থাকে, একটা ব্যাচে অনেক স্টুডেন্ট থাকে। সেক্ষেত্রে আমরা ছোট ছোট গ্রুপ করে দিই। গ্রুপ ওয়াইজ ডিপার্টমেন্টে মেন্টর থাকে, এবং সেটা মেন্টরের রেসপন্সিবিলিটি হয় তাকে 4 বছরের মধ্যে 4 বছরে কীভাবে সে ডেভেলপ করলো সেটা কিন্তু মেন্টরের থেকে আমরা প্রোগ্রেস রিপোর্ট নিই। তো সেক্ষেত্রে প্রত্যেক 4-5 জন স্টুডেন্টের একটা গ্রুপ থাকে, তাকে ইন্ডিভিজুয়ালি একজন ফ্যাকাল্টি মনিটর করে। বাট স্টুডেন্টের দিক থেকেও এইটুকু ইচ্ছেও থাকা দরকার যে আমার কিন্তু আলটিমেটলি 4 বছরে আমি একটা টাকা ইনভেস্ট করেছি, আমার বাবা মা একটা টাকা ইনভেস্ট করেছে, তো সেই টাকাটা কিন্তু আমার এই কর্তব্যটা রয়েছে আমার বাবা মার প্রতি যে আমি কিন্তু এই কোর্সটা কমপ্লিট করব এবং কমপ্লিট করে একটা ভালো ক্যারিয়ারের দিকে যাব, এবং বাবা মাকে আমার প্রতি যে ইনভেস্টমেন্টটা আমি সেটা কিন্তু রিটার্ন করব। মানে এটাকে ওই নিজের আর্জ থাকার, মানে নিজের একটা চাহিদা থাকবে। হ্যাঁ, একটা জিনিস থাকা দরকার। একদম, একটা জিনিস তোমাদেরকে বলে দেওয়া ভালো যারা স্টুডেন্ট দেখছো, যে ইন্ট্রোভার্ট হয়ে বসে থেকে, হ্যাঁ, ক্লাসরুমে বুঝলাম কি বুঝলাম না, অর্ধেক বুঝলাম না, আমি মুখ বন্ধ করে থেকে ভালো থাকলাম। দেখো, ওই আপাতত প্রথম কয়েকদিন বা কয়েক বছরের মুখ বন্ধ করে আমি সব বুঝেছি মাথা নেড়ে ভালো থাকাটা কিন্তু তোমার পরবর্তী জীবনে অনেক খারাপ থাকাকে ডেকে আনবে। কাজেই বারবার করে ম্যানেজমেন্টও চাইছে যে মুখ খুলে তারা যেন, যারা মেন্টার রয়েছেন, ইন্ডিভিজুয়াল গ্রুপ মেন্টারিং হয় যেটা মিস্টার দেবপ্রমান বলছিলেন, তাদের কাছে পুরো জিনিসটাকে, যেটা তুমি বুঝতে পারছো না পারছো, সেটাকে ক্লিয়ার করা দরকার, এবং সেটা হলেই প্লেসমেন্ট পাওয়া সম্ভব। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন থাকে এর পরবর্তীতে, সেটা হচ্ছে যে প্লেসমেন্টের জন্য কমিউনিকেশনাল ট্রেনিং এবং অ্যাপটিটিউড, এই দুটো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য? কমিউনিকেশন একটা বড় বিষয়, তোমাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে, না আদার সমস্ত কাজকর্ম করতে হবে। সেই ক্ষেত্রে তার জন্য স্পেশাল ট্রেনিং বা স্পেশাল গাইড কি থাকে দেবপ্রমান?
একদম কমিউনিকেশন স্যার এখন যে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বললেন যে ইন্ট্রোভার্ট থাকলে কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা, ঠিক। কারণ ক্লাসে কমিউনিকেট করাটা খুব দরকার। আজকে আমার সিলেবাস এগিয়ে গেল কিন্তু আমি কিছু বুঝলাম না, দিয়ে 1 বছর পর যখন আমি এক্সাম দিতে যাচ্ছি আমি একটা নাম্বার কিছু পেলাম, আর এমন নাম্বার পেলাম যেটা লোকের কাছে আমি দেখাতে পারছি না, বলতে পারছি না। তো সেটা কিন্তু যাতে না হয় আমায় কিন্তু চেষ্টা করতে হবে যে আমি যেন প্রথম দিন থেকে অ্যাটলিস্ট এইটুকু কমিউনিকেট করতে পারি যে আমি এই যে জায়গাটা আমার অসুবিধা হচ্ছে, আমি যেন ইয়েস ম্যান না হয়ে যাই সবার মতো। এবার যেটা স্যার বললেন যে কমিউনিকেশনটা কতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি আগেরবার যেটা বললাম জব স্কিল মানে জবের প্রোফাইল ওপর ডিপেন্ড করে যে আমার কোন স্কিলটা কোন জায়গায় কত পার্সেন্ট লাগবে। বিবিএর ক্ষেত্রে যেমন সফট স্কিলটা ম্যাটার করে, টেকনিক্যালের ক্ষেত্রে অতটা ম্যাটার করে না। এবার অনেকে বলবে যে না এটা সফট মানে স্কিল ইন্টারভিউয়ের ম্যাটার সময় করে, আমি কি হ্যাঁ করব? এবার হ্যাঁ ম্যাটার করে, আমার স্মার্টনেস দেখে বাট 20% আলটিমেটলি টেকনিক্যাল স্কিলটা লাগবে। তোমায় যখন বসে কোডিং করাতে দেবে, তুমি যদি ফটো করে ইংলিশে 4-5 লাইন বলো তোমায় নেবে না, তোমায় ওখানে বসে ওই লাইভ প্রজেক্টে কাজটা করে উতরাতে হবে ডেডলাইন। তো সেই ক্ষেত্রে তোমাকে কাজটা কমপ্লিট করার জন্য সেই টেকনিক্যাল নলেজটা জানতে হবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। কিন্তু যদি তুমি বিবিএ করো সেক্ষেত্রে তোমার এই কমিউনিকেশন স্কিল কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা করলে কি হয়, তোমাকে তো এমনি পাবলিক রিলেশনের কাজই তোমায় করতে হবে পরবর্তী সময়, তোমায় কথা বলতে জানতে হবে, ভালো করে কমিউনিকেশন করতে জানতে হবে। কাজে অ্যাকর্ডিং টু জব প্রোফাইল এটা কিন্তু ডিপেন্ড করে। তবে যাই করো না কেন ভালো করে পড়াশুনো করাটা হচ্ছে সর্বক্ষেত্রে জরুরি। মুখ বন্ধ করে ক্লাসের ব্যাক বেঞ্চার হওয়া বা সামনের বেঞ্চে থেকে মাথা সবসময় হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি, এটা করবে না তোমরা। এটাই কিন্তু তোমাদের কাছে অ্যাডমিশনের আগে রিকোয়েস্ট থাকছে, যারা অ্যাডমিশন নেবে তাদের কাছেই এটা বলা থাকছে যে তোমরা মুখ খুলে জিজ্ঞেস করো সব কিছু। কারণ ট্রাস্টি মেম্বার বা যারা এখানকার যারা ফাউন্ডার তারা প্রত্যেকেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। আমি আবারও আপনাদের বাবা মাদেরকে বলছি, তারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। মোর দ্যান 25 ইয়ার্স তাদের ইনভলভমেন্ট, মোর দ্যান 25 ইয়ার্স তাদের ইনভলভমেন্ট ইন্ডাস্ট্রিতে, এডুকেশন ইন্ডাস্ট্রিতে। কাজেই তাদের কাছে ডান বাম উঁচু নিচু ঝাল তেতো, হ্যাঁ, তারপর সাদা কালো লাল নীল এই সবটা তাদের জানা। কিন্তু তোমাদের কোথায় প্রবলেম সেটা যদি তুমি না মুখ খুলে জিজ্ঞেস করো, তাহলে একজন এক্সপিরিয়েন্স পার্সন তোমায় কিছুই বলতে পারবেন না। তুই তো বললেন কী রে বুঝতে পেরেছিস, বলবে হ্যাঁ বুঝতে পেরেছি, হয়ে গেল, সেখানেই শেষ। সেটা না করে তোমরা জানো বা না জানো প্রশ্ন করাটা শেখো বা প্রশ্ন করতে থাকো। আচ্ছা, এবার হচ্ছে যে প্লেসমেন্টের আগে ইন্টার্নশিপ করাটা কতটা জরুরি, কারণ ইন্টার্নশিপের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু গোল্ডেন অপরচুনিটিস রয়েছে। নার্সিংয়ের ক্ষেত্রে আমি তো শুনে অবাক হচ্ছিলাম, ওরা এমসে মনে হয় যাচ্ছে ইন্টার্নশিপ করতে, বিরাট ব্যাপার। তো যাই হোক, আজকে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে যখন দীপ্যমান বলছেন আপনার থেকে জিজ্ঞেস করি যে প্লেসমেন্টের আগে ইন্টার্নশিপ করাটা কতটা গুরুত্বপূর্ণ। ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টকে ডেভেলপ করে যে ইন ফিউচার সে যখন কোনো জায়গায় প্লেসড হবে সেটার জন্য তাকে মেন্টালি প্রিপেয়ার করে, অ্যালং উইথ দ্যাট তাকে কিন্তু তার টেকনিক্যালিও অনেকটা প্রিপেয়ার করে। এবার ইন্টার্নশিপে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কোম্পানি যেমন স্যালারি সেই স্যালারি প্রোভাইড করে, যেরকম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফ্রেশার স্যালারি হয় সেটা প্রোভাইড করে, এবং টানা 6 মাস থেকে 1 বছরও হতে পারে লেন্থ ইন্টার্নশিপের। এবং সেক্ষেত্রে কোর্সের চলাকালীনই তাদের যেতে হয়, কিছু করার নেই। সেমিস্টারের তখন এক্সামটা সেই ওয়াইজই অ্যাটেন্ডেন্স থাকে এবং সেই অবস্থাতেই প্রিপারেশন নিয়ে এক্সাম তোমায় দিতে হবে। এবার কোম্পানির রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। আর এছাড়া যে আমার ইন্টার্নশিপটা যেখানে হবে সেখানকার ওয়ার্কিং কালচার এবং সেখানকার প্রজেক্টস এইগুলোর জন্য কিন্তু ইন্টার্নশিপটা খুব গুরুত্বপূর্ণ। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কোনো কোম্পানি, ভালো কোম্পানি, যথেষ্ট রেপুটেড কোম্পানি, কিন্তু সে হয়তো স্টাইপেন্ড দিচ্ছে, সে তোমার যাতায়াতের খরচা এবং সেক্ষেত্রে তোমার লাঞ্চটা হয়তো প্রোভাইড করলো, বাকিটা কিন্তু তোমায় আদার্স যে এক্সপেন্স সেটা হয়তো ম্যানেজ করতে হলো। সেটা কিন্তু তখন দেখা যায় অনেক স্টুডেন্ট একটা অনীহা দেখায় সেখানে জয়েন করার। বাট আমার যদি পার্সোনাল মতামত জিজ্ঞেস করো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, আমি বলবো যে অপরচুনিটি যেখানে পাচ্ছ সেখানে জয়েন করে যাও। এবং ইন্টার্নশিপটা কিন্তু তোমার হয়তো তুমি পরে গিয়ে জব চেঞ্জ করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্টার্নশিপটা জয়েন করো। তোমার একটা ইনিশিয়াল এক্সপিরিয়েন্স খুব দরকার। তুমি তো লাইভ প্রজেক্টে কলেজে কাজই করছো, লাইভ প্রজেক্টে কাজ কিন্তু কোনো কলেজে হয় না, মানে হলেও খুব কম সংখ্যক কলেজে লাইভ প্রজেক্টে কাজ হয়। আমাদের কিন্তু এইটার উপর প্রচণ্ড জোর দেওয়া হয় এবং আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে গ্র্যান্টও পাই প্রজেক্টের জন্য। তো সেই লাইভ প্রজেক্টগুলোয় কিন্তু আমরা স্টুডেন্টদের ইনভলভ করি এবং তাতে ওদের একটা এক্সপিরিয়েন্স হয়। বাট
ইন্টার্নশিপে অ্যাডিশনাল অ্যাডভান্টেজটা কি, তুমি একটা বাইরে অফিসে কাজ করতে যাচ্ছ, সেখানে সেখানকার ambience, টাইমলি রিপোর্ট করছো, ঠিক, এই যে পাংচুয়ালিটিটা ডেভেলপ হচ্ছে, একটা ডিসিপ্লিন ডেভেলপ হচ্ছে, এটা কিন্তু খুব দরকার। স্টুডেন্ট লাইফ থেকে ঝট করে আমি একবারে যদি ওয়ার্কিং লাইফে যাই, এটা কিন্তু একটা বিশাল ট্রানজিশন, ঠিক। এবং মেন্টালি কিন্তু ওটা হ্যান্ডেল করা খুব চাপে। তো ইন্টার্নশিপে কিন্তু আমি ওখানে যদি আমি করি ইন্টার্নশিপটা, আমি কিন্তু 50 to 70% ইনভলভ হতে পারবো। যারা যারা তোমরা ঘুরতে যেতে পছন্দ করো, তারা যদি অনেক হাই অ্যালটিটিউডে যাও হঠাৎ করে, যেমন লে লাদাখ, তাই না, একটা ব্রিদিংয়ের প্রবলেম হয়, সেখানে গিয়ে স্টে করতে হয়, তাকে কি বলে জানো? তাকে বলা হচ্ছে অ্যাক্লেমাটাইজ হওয়া। এই যে অ্যাক্লেমাটাইজ হওয়া, এটা যদি আমি প্রকৃতির ক্ষেত্রে বুঝি যে আমার ব্রিদিং প্রবলেম হবে, ওপরে গাছপালা নেই, অক্সিজেন কম, শুকনো তো একদম রুক্ষ জায়গা, দেখেছো তোমরা যারা ঘুরতে গেছো। এবার সেরকমভাবে তোমরা এই যে লাইভ প্রজেক্টটা কি, সেটাও সময় থাকলে আমি জিজ্ঞেস করে নেবো দেবপ্রমাণ স্যারের থেকে, এই লাইভ প্রজেক্টটা কীভাবে করানো হচ্ছে। তার মানে তুমি লাইভলি কাজটা করতে পারছো, আমি যেটুকু বুঝতে পারছি যে লাইভ তুমি একটা প্রজেক্টের কাজ তুমি ইনস্টিটিউটের মধ্যেই করছো, ইটস ওকে ফাইন। কিন্তু সেখানে তো তোমার ওই কলেজ অ্যাম্বিয়েন্সই রয়েছে, সেখানে তুমি একটা ইন্ডাস্ট্রি অ্যাম্বিয়েন্স পাচ্ছ না, তার জন্য তোমাকে এটা করতে হবে। আচ্ছা, এইবার একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই তো এত আইটি রয়েছে বা কোর ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের এত নতুন নতুন ইনোভেশন হয়েছে, মানে সব থেকে বেশি ইনোভেটেড ইঞ্জিনিয়ারিং পার্ট মনে হয় গত দশকে হয়েছে, সব থেকে বেশি ইঞ্জিনিয়ারিং ইনোভেশন হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে আপনার এক্সপিরিয়েন্স কি বলছে, সব থেকে বেশি প্লেসড হয় স্টুডেন্টরা কোন ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ থেকে বিলং করলে? কারেন্ট ডেট অবধি এখনো যা ট্রেন্ড, AIML নাম্বার 1, আচ্ছা, আর নাম্বার 2 CSE, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এবার যদি থার্ডের দিকে যেতে চাই, তাহলে থার্ডে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এবং তারপর আস্তে আস্তে কোর ইন্ডাস্ট্রিগুলো, বাট কোরগুলো কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। যেমন এবারে কিন্তু মেকানিক্যালের প্লেসমেন্টও যথেষ্ট ভালো, এবং আগামী দিনেও কিন্তু মেকানিক্যাল এবং ইসিই ইমপ্রুভ করবে। বাট কারেন্ট ট্রেন্ড যদি এখনও দেখতে চাই, AIML আর CSE। আর একটা জিনিস আমার মানে আজকে বলা উচিত, কারণ হচ্ছে লাস্ট এপিসোডে আমি বলেছিলাম যে AIML এর সেট ফুল আপ হয়ে গেছে। তো এখন কারেন্টলি ড্রপ আউটের পর 5টা AIML এর সিট এখনও খালি আছে। যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসে 45% মার্কস আছে, চোখ কান বুঝে এসে AIML এর সিটটা বুক করে নাও। খুবই কম ফিজের মধ্যে AIML কোর্স আছে, ম্যাকআউটের কোর্স, ম্যাকআউটের 4 ইয়ার্স ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স, ম্যাকআউট প্লেসমেন্ট অপরচুনিটি এবং সবচেয়ে বেশি, AICTE অ্যাপ্রুভড কোর্স। এখানে কিন্তু তোমার AIML এর মতো বেস্ট অপশন আর পাবে না। AIMLটা 100% চোখ কান বুঝে নিয়ে নাও। বেশ, কেউ একজন ফোনে আছেন, কে আছেন ফোনে? হ্যালো, মনীষা হালদার কথা বলছি। মনীষা কোথা থেকে বলছেন? বেলঘরিয়াতে। কি প্রশ্ন বেলঘরিয়া আপনার? থেকে। কি প্রশ্ন আপনার বলুন। আমি এই মুহূর্তে আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। আমার সাবজেক্ট ছিল হচ্ছে সায়েন্স, মানে আমার ম্যাথমেটিক্সটা ছিল না। তো আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ফিজিক্স ছিল আর বায়োলজি ছিল। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যেতে চাই। মানে কোন স্ট্রিমে গেলে ইঞ্জিনিয়ারিংয়ে আমার ক্ষেত্রে এখন মানে আমি পড়াটা কন্টিনিউ করতে পারবো, আমি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইছি সায়েন্স থেকে। বুঝেছি। কি? হ্যাঁ, বেশ, শুনুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং পড়া পসিবল ডাইরেক্টলি হবে না, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এটায় 45% মার্কস লাগেই এইচএসে। এবার যেটা তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টগুলো বললে, এক্ষেত্রে তুমি একটা ঘুরিয়ে আসতে পারো, যেটা হয় আছে তুমি পলিটেকনিক জয়েন করলে, পলিটেকনিকে CSE নিলে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কারণ পলিটেকনিকে AIMLটা নেই। পলিটেকনিকে তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিলে, ওখানে তুমি 3 বছর পড়লে, যেটা পলিটেকনিক কোর্স হয়, তারপর তুমি সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট জয়েন করতে পারো বিটেকে। তো যেহেতু তোমার এই কম্বিনেশনটা নেই, তুমি ডাইরেক্ট বিটেক করতে পারবে না। বেশ, আচ্ছা, এবার হচ্ছে ব্যাপারে যে প্লেসমেন্টের যখন প্রস্তুতি হচ্ছে, আপনি তো অনেক কিছু ভালো কথা বললেন। এবার একটু বলুন যে কোন কোন ভুলগুলো ছাত্রছাত্রীরা করে ফেলে, যার জন্য তাদের প্লেসড হতে অনেক সময় প্রবলেম হয়। একটা হচ্ছে, তুমি যে স্ট্রিমটা পড়তে চাও, সেই স্ট্রিমটা কিন্তু তুমি 4 বছর এর থেকে শুরু করে আগামী পুরো লাইফটা সেই স্ট্রিমটাকে ডেডিকেট করবে, এই মেন্টালিটিটা কিন্তু নিয়ে রাখো। আমি 1 বছর সিভিল পড়লাম, তারপর আমার মনে হলো আমার কম্পিউটার সায়েন্স বেশি ভালো লাগছে, ওইটাই এটা কিন্তু করলে তারপর 4 বছর পর বেরোতে প্রচণ্ড সমস্যা হবে, এবং বেরিয়েও আরও
সমস্যা লাভ হবে নেই কোনো। না, একদম কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসো। তার থেকে ভালো তুমি একবার জেনে নাও 4টে স্ট্রিমে কীরকম হয়। ফার্স্ট ইয়ারটা সব স্ট্রিমেরই সেম সিলেবাস থাকে, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে কিন্তু 4টে 4 দিকে চলে যায়। 4-5টা যে কটা কোর্স আছে সবাই কিন্তু আলাদা আলাদা রাস্তা। তো সেইটা কিন্তু তুমি একদম প্রিপেয়ার্ড হয়ে থাকো যে আমি এই কোর্সটা নেব এবং আগামী দিনে আমি লাইফে এই কোর্সটা নিয়েই এগোবো এবং এই কোর্সটা নিয়েই আমি পথ চলবো। তো সেইটা যেন থাকে। এবং সেকেন্ড হচ্ছে সফট স্কিল নিয়ে খুব মাতামাতি করার দরকার নেই, টেকনিক্যালের উপর জোর দাও, সাবজেক্টের ডেপথে যাও, প্রত্যেকটা ফান্ডামেন্টাল যেন তোমার ক্লিয়ার থাকে, প্রত্যেকটা বেসিক কোয়েশ্চেন যেন তোমার ক্লিয়ার থাকে, প্রত্যেকটা অ্যান্সার। আজকে তুমি যদি টিচার হও, নলেজটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, তুমি যদি টিচার হও, স্টুডেন্ট যদি তোমায় জিজ্ঞেস করে তুমি যেন ক্লিয়ারলি তাকে অ্যান্সার করতে পারো, একদম। সেইটা যেন থাকে। একদম। আজকে এখানে শেষ করব, তবে যাওয়ার আগে একেবারে আজকের অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের 4টে সিট কিন্তু এখনও ফাঁকা রয়েছে। কাজেই ইমিডিয়েট না করলে কালকেই হয়তো জায়গাটা ফিল আপ হয়ে যেতে পারে। ইমিডিয়েট আপনারা যোগাযোগ করবেন আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ে। আমি অনেক ধন্যবাদ জানাবো ট্রাস্টি মেম্বার অ্যান্ড ডিরেক্টর দৈপ্যমান গোস্বামীকে। দৈপ্যমানকে অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।